তুলসী গ্যাবার্ডের বক্তব্যে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব পড়বে না, অর্থনীতি নিয়ে হতাশার কারণ নেই জানালেন উপদেষ্টা। এত হতাশার কোনো কারণ নেই। আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। গণ আন্দোলনে হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 289 শিক্ষার্থী ও 9 শিক্ষক বরখাস্ত। ঢাবির বহিষ্কৃত 128 জনের অধিকাংশই ছাত্রলীগ। আনুষ্ঠানিকভাবে খুলল দেশের বৃহত্তম যমুনা রেল সেতু। উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগে নতুন সম্ভাবনা, উচ্ছ্বসিত স্থানীয়রা। রেল সেতুটা উদ্বোধন করে আমাদের সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের দ্বার খুলে গেল। রেল সেতুটি হওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত। মাগুরা ও বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের। 95% ধর্ষণ মামলায় শাস্তি হয় না আসামির। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 7 কলেজের আগের নামই বহাল থাকবে, যথারীতি চলবে মাধ্যমিকের পড়াশোনা। 7 কলেজের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, এটা কিন্তু থাকবে। যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে ছিল এতদিন পর্যন্ত, তারা কিন্তু এখনো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। অস্ত্রবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলি হামলা। 3 শতাধিক ফিলিস্তিনের প্রাণহানি। ট্রাম্পকে জানিয়েই এই অভিযান নিশ্চিত করল হোয়াইট হাউস। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, এমনটা জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটা জানান তিনি। বলেন, দেশ বর্তমানে ভালো আছে, অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই। এই মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে খাদের কিনারায় ছিল বাংলাদেশ, এখন সেখান থেকে উত্তরণ ঘটেছে। উপদেষ্টা আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর তালিকায় বা এলডিসিতে উত্তরণ গৌরবের। 2026 সালে এলডিসিতে উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মাঝে কোনো সমস্যা হলে পরিস্থিতি বিবেচনা করে তার সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে সেই মাত্রায় হয়নি, এমন দাবি করলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি। বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। উপদেষ্টা আরও বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিষয়ে সরকার কঠোর। মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। হজের ভিসা জটিলতার বিষয়ে উপদেষ্টা বলেন, এবার প্রায় 80,000-এর মতো হাজি ওমরা করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আ.ফ.ম. খালিদ হোসেন। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস, তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয়, গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।
গ্যাবার্ডের মন্তব্যের পেছনে কোনো নির্দিষ্ট প্রমাণ বা ভিত্তি নেই। বাংলাদেশকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানানো হয়। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। পাশাপাশি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। সরকার জানিয়েছে, বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশও কখনো কখনো চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বে আইন শৃঙ্খলা, সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। বিবৃতিতে বলা হয়, ইসলামী খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে। এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড দাবি করেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়ন, হত্যার শিকার হয়েছে ইসলামপন্থী চরমপন্থার উত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 289 নেতাকর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মদত দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত 9 শিক্ষক এবং 2 কর্মকর্তা। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত 3টা নাগাদ ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইবা দিয়েছে, তাদের ফলাফল স্থগিত এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ মিলেছে। বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল, তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সাময়িক বরখাস্ত করেছে, তাদের ব্যাপারে অতি দ্রুত মামলা করবে। এই সিদ্ধান্তই দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে সামনের কখনো এরকম ধরনের ঘটনা কেউ ঘটাতে আর সাহস না পায়। সাদ্দাম ইনান সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 128 সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তালিকায় রয়েছে ছাত্রলীগের বিভিন্ন হল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকও। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শিক্ষকদের ইন্ধন ছিল কিনা তা দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সিন্ডিকেটের এক জরুরি সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এই 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শিক্ষকদের কোনো ইন্ধন ছিল কিনা তা দেখতে 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। জানান, সাময়িক বহিষ্কার হওয়া 128 জন শিক্ষার্থীর অধিকাংশই ছাত্রলীগ নেতাকর্মী। বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুলাইয়ের পরে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্যারালালভাবে একটি বিশেষ ছাত্র সংগঠন এবং তাদের অপরাপর সহযোগী সংগঠন নির্মম আক্রমণ করেছে। রাজনৈতিক দল নিবন্ধনের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে ওই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিবাদীদের আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে গত 10 মার্চ ওই গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আইনে উল্লেখ রয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে 100 উপজেলা ও 22 জেলায় দলের কমিটি থাকতে হবে। রিটকারী আইনজীবী বলেন, পার্বত্য 3 জেলায় 20টি উপজেলা রয়েছে, যে কারণে পাহাড়ি জনগোষ্ঠী আগ্রহী হলেও রাজনৈতিক দল নিবন্ধন করতে পারবে না।
এটা কোনোভাবেই ইনক্লুসিভ বাংলাদেশের সাথে যায় না, এবং এমনকি ৭২-এর যে সংবিধান এটার সাথে যায় না, পিআরওর সাথে যায় না। যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিপন্থী। এইটা এর আগে আর্মিরা করছিল, আওয়ামী লীগ করছিল, কিন্তু এই সরকার এটা করতে পারে। নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে, যে সুপারিশগুলো এসেছে, সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এই দুইটা এই রুল চেয়ে এবং এই গণবিজ্ঞপ্তির স্থগিত চেয়ে মামলাটি আমরা রিট মামলাটি করেছি এবং রুল জারি হয়েছে। আনুষ্ঠানিকভাবে খুলল যমুনা রেল সেতু। পূর্ব প্রান্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে অতিথিদের নিয়ে সোয়া 12টায় পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি বিশেষ ট্রেন। মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে সয়দাবাদ স্টেশনে পৌঁছায় ট্রেনটি। এদিকে আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজন হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। দেশের বৃহত্তম এই রেল সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গের সাথে রাজধানীর রেল যোগাযোগ আরও মসৃণ হবে। আগে যমুনা সেতু পার হতে সব মিলিয়ে ট্রেনের সময় লাগতো 8 ঘন্টা থেকে 40 মিনিট। নতুন এই রেল সেতুতে সময় লাগছে মাত্র 3 মিনিট। সেতুতে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে ট্রেন। সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজকে এত ভালো লাগতেছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। এই রেল সেতুটা উদ্বোধন করে আমাদের সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের দ্বার খুলে গেল। রেল সেতুটি চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত এবং সিরাজগঞ্জের মানুষ হিসেবে আমরা অনেকটাই গর্বিত। আমরা যখন নিজেরা এই কাজটা করছি, আজকে নিজেদের কাজের সফলভাবে একটা ট্রেন এর উপর দিয়ে চলবে, এটা আসলে অবর্ণনীয়। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কাই করল না ইসরায়েল। আবারও ভয়াবহ আগ্রাসন চালিয়েছে গাজায়। সিরিজ বিমান হামলায় প্রাণহানির শিকার 3 শতাধিক ফিলিস্তিনি। গাজা সিটি, দেইর আল বালা, খান ইউনিস, রাফা সহ কয়েকটি শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় হয় বোমা বর্ষণ। হামাস বিরোধী এই অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। প্রয়োজনে আবারও স্থল অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছে। গভীর রাতে মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ গাজায়। গাজা সিটি, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে একযোগে বিমান হামলা। টার্গেট ঘনবসতিপূর্ণ এলাকাগুলো। আবারও সেই দৃশ্য, আবারও হাহাকার, প্রাণহানি, আহতদের আর্তচিৎকারে নারকীয় পরিস্থিতি গাজা উপত্যকায়। প্রতিবেশীর পরিবারের প্রায় সবার মৃত্যু হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। আমাদের গায়ের উপর ভেঙে পড়েছে বাড়িঘর। জড়ো করা হচ্ছে একের পর এক মরদেহ। নিহতদের অর্ধেকই নারী ও শিশু। ধুকে ধুকে চলা হাসপাতালগুলোয় আহতদের ভিড়। নেই প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম। আহতদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান গাজার হাসপাতাল পরিচালকের। দখলদাররা ভয়াবহ ম্যাসাকার চালিয়েছে বিভিন্ন এলাকায়। অঙ্গহানি, দগ্ধ, মাথায় গুরুতর আঘাত নিয়ে শত শত রোগী এসেছে। এমনিতেই 22টির বেশি হাসপাতাল ধ্বংস, মাত্র 7টিতে কোনো রকমে কাজ চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, গাজার আহতদের বাঁচান। তেল আবিবের দাবি, হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে চালানো হয়েছে অভিযান। আইডিএফ এর অভিযোগ, নতুন করে সামরিক শক্তি সংগ্রহ করে হামলার প্রস্তুতি নিচ্ছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। তাদের ঠেকানোই লক্ষ্য। যতদিন প্রয়োজন অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। দিয়েছে স্থল অভিযান শুরুর ইঙ্গিত। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে গাজায় চলমান অভিযানে হামাসের এক জ্যেষ্ঠ নেতার মৃত্যু হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে হামাস পরিচালিত গণমাধ্যম। নিহত ওই হামাস নেতার নাম মাহমুদ আবু ওয়াতফা। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবারের অভিযানে হামাসের 5 সিনিয়র নেতার মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যুর তথ্য এখনও নিশ্চিত করেনি হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। জানান, গাজায় সবশেষ অভিযান শুরুর আগে ট্রাম্পের সাথে আলোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বলেন, ট্রাম্প আগে স্পষ্ট করেছেন, হামাস, হুতি, ইরান সহ যারাই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে, গুনতে হবে চড়া মাশুল।
প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারিকে গুরুত্বের সাথে নেওয়া উচিত হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং দেশটির সমর্থিত প্রক্সি গ্রুপগুলোর, এই মন্তব্য করেন হোয়াইট হাউস মুখপাত্র। দর্শক, এই মুহূর্তে দুদক মহাপরিচালক আক্তার হোসেন কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 396 কোটি টাকারও বেশি 394 কোটি 60,72,805.71 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। আমরা এই কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি। এটা আপনাদের সাথে আইনি প্রসেসটা কি হবে, এখন কি করবে টাকাগুলো, আসলে আপনারা কি করবে? এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। বিসিবি বোর্ডের প্রাপণের ব্যাপারে একটু অনুসন্ধান শুরু হয়েছিল। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ 6 ও প্রাক্তন মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা এবং ব্যবস্থাপনা পরিচালক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজসে হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু দিয়েছেন, আমাদের পেট ভরে গেছে। দুদক কার্যালয়ে ছিলাম, এতক্ষণ মহাপরিচালকের বক্তব্য শুনছিলাম। মাগুরা ও বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি ও এসপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে একজন সমাজসেবা অফিসার নিয়োগেরও আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারহা মাহবুব এবং দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব স্থান থেকে ভুক্তভোগী এবং তার পরিবারের ছবি সরিয়ে ফেলার পূর্ব নির্দেশ আবারও বাস্তবায়নের আদেশ দেওয়া হয়েছে। ধর্ষণের মতো অপরাধ কমাতে ব্যাপক প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। শিশু ধর্ষিত হয়েছিল সেই ঘটনায় একটি রুল এবং ডিরেকশন দিয়েছিলেন। আজকে আমরা একই বেঞ্চে কয়েকটি দরখাস্ত জমা দিই। অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং সিকিউরিটি দেওয়া হয় এবং তার ওয়েলফেয়ারের জন্য এই মর্মে একটি ডিরেকশন আদালত দিয়েছেন। মাগুরা ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। নিউজিল্যান্ডের সেরা উৎস থেকে সংগ্রহিত ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। নিউজিল্যান্ডেরই। দীর্ঘসূত্রতায় প্রায় 95% আসামির শাস্তি হয় না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়। পুলিশ প্রতিবেদন ও সাক্ষী জটিলতায় বেশিরভাগ মামলা বছরের পর বছর ঝুলে থাকে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। অপরদিকে ডিএনএ ফলাফলের উপর পুলিশ প্রতিবেদন নির্ভর করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জটিলতা এড়াতে ডিএনএ ল্যাবগুলোকে আরও আধুনিক করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াজ রায়হানের রিপোর্ট। সম্প্রতি ঠাকুরগাঁয়ে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ওই স্কুলেরই এক শিক্ষককে। আদালত চত্বরে যাকে বেদম প্রহার করে স্থানীয়রা। এই ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।
এই মামলার তদন্ত ও কবে নাগাদ বিচার শুরু হতে পারে সেটা জানতে সরেজমিন ঠাকুরগাঁয়ে যায় যমুনা টেলিভিশন। জেলা হাসপাতালে হয় ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা। সেখানকার চিকিৎসকরা বলছেন এরই মধ্যে ডিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। ভ্যাজাইনাল সোয়াব অ্যানালিসিস পরীক্ষা সেটার রিপোর্টও আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল, সেটাও আমরা দিন দুয়েকের মাঝে পেয়ে যাই। এই অংশটুকু আমাদের বেশ তাড়াতাড়ি হয়, কিন্তু ডিএনএ প্রোফাইলিংয়ের যে অংশটুকু সেটা আসলে অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে, কারণ ওখানে আমাদের যে পরিমাণ যে মামলা বা যে পরিমাণ তার চেয়ে সেই পরিমাণ হয়তো কর্মদক্ষতা কম। মামলাটির বিচার শুরুর বিষয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জানান বিষয়টি নির্ভর করে পুলিশ প্রতিবেদনের উপর। এই মামলায় পুলিশ যদি এটার আইনের এই বিধানটুকু অনুসরণ করে ওনারা 15 কার্য দিবসের মধ্যেই ওনারা তদন্ত প্রতিবেদনটা দিয়ে দিতে পারে। তদন্ত প্রতিবেদনটা দিলেই এই মামলাটা বিচারের জন্য আমাদের নারী শিশু ট্রাইব্যুনালে চলে আসবে। পুলিশ বলছে চাইলে একদিনেই প্রতিবেদন দেওয়া সম্ভব, কিন্তু তার আগে ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া জরুরি। মেডিকেল সার্টিফিকেট আছে, এমসি যাকে বলে, তারপরে ডিএনএ টেস্টের বিষয় আছে। এগুলো প্রাপ্তি সাপেক্ষে যত দ্রুত পাবো আমরা তত দ্রুত পুলিশ রিপোর্ট দিয়ে দিব। আর তদন্ত কার্যক্রম দ্রুতই চলছে, এখানে কোনো গ্যাপ যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার ফলাফল পেতে ঠিক কতদিন সময় লাগতে পারে সিআইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানালেন কোনো কোনো ক্ষেত্রে 1 মাসও লেগে যায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে। আমার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে যতটুকু সময় লাগে সেটা তো ভাই আমাকে দিতেই হবে। তারপর প্রায়োরিটি বেসিসে কোনো সেনসিটিভ মামলা হলে ওইটার কাজ আমরা আগে শুরু করে থাকি। ঢাকার পাবলিক প্রসিকিউটর জানান দেরি হলে অধিকাংশ মামলারই সাক্ষী পাওয়া যায় না, নষ্ট হয় আলামত, ফলে আসামি সাজা পাওয়ার পরিবর্তে খালাস পায়। আমাদের দেশে তো ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী নেওয়ার ব্যবস্থা আছে, ডিজিটাল সাক্ষী ব্যবস্থাটা এখানে আনতে হবে। এখানে একটা জবাবদিহিতা আনা উচিত আমি মনে করি সবাইকে। এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব থাকবে যে একটা মনিটরিং স্কিম করা উচিত, যেখানে একজন আমাদের আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হেড করে, একজন পুলিশের কর্মকর্তাকে সদস্য করে, আর একজন প্রসিকিউটরকে রাখা উচিত। দেশের ডিএনএ ল্যাব চালু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শরীফ আখতারুজ্জামানের হাত ধরে। তিনি বলেন ডিএনএ রিপোর্ট দ্রুত পেতে হলে ল্যাবগুলোর সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। আমাদের উচিত প্রথমে যে দুটো ল্যাব আছে সেই দুটো ল্যাবের দিকে নজর দেওয়া, অ্যাট দ্য সেম টাইম ম্যান পাওয়ার বাড়ানো, নতুন যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে আরও অন্যান্য ধরনের কাজ করা যায় সেই ইকুইপমেন্টগুলো কেনা, তো সেই জায়গাটায় আমাদের কিছু ঘাটতি আছে। আর বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো যেতে পারে বলে মনে করেন আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো রয়েছে সেগুলোর দুর্বলতার আরেকটি জায়গা হচ্ছে আপোষ করা। আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটররা বলছেন মামলা চলাকালীন সময়ে আসামি এবং বাদী দুপক্ষই আপোষ করে ফেলে এবং দুপক্ষের কেউই পরবর্তীতে আর আদালতমুখী হন না, ফলে বছরের পর বছর ঝুলতে থাকে মামলাটি। তাই এই আপোষ করার বিষয়ে আইনে স্পষ্ট করে বলা থাকা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হলেও কলেজগুলোর পূর্বের নাম বিলুপ্ত হবে না, আগের নামে স্ব ক্যাম্পাস হিসেবে পাবে পরিচিতি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন নামের ঐতিহ্য ধরে রাখতেই এই সিদ্ধান্ত। সেই সাথে যে 5টি কলেজে উচ্চ মাধ্যমিক আছে বিশ্ববিদ্যালয় হলেও সেখানে চলবে এইচএসসির লেখাপড়া। সেই হিসেবে বিশ্বে একেবারে নতুন মডেলের বিশ্ববিদ্যালয় স্থাপনের নজির করতে যাচ্ছে ইউজিসি। 8 বছর আগে রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার পর যে জটিলতা দেখা দেয় তার রেশ কাটছে না এখনো। 2 মাস আগে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয় প্রতিষ্ঠানগুলোকে। হঠাৎ এমন সিদ্ধান্তে জটিলতা আরও বাড়ে। আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি তোলেন কেউ কেউ। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজের নেতৃত্বে 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন হচ্ছে। প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউ। তবে ইউজিসি চায় না নতুন নামে হারিয়ে যাক কলেজগুলোর ঐতিহ্যবাহী পুরনো নাম। 7 কলেজের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, এটা কিন্তু থাকবে, এটা হারিয়ে যাবে না। ঢাকা কলেজের আইডেন্টিটি নষ্ট হবে না।
বদরুন্নেসা কলেজ, ইডেন গার্লস কলেজ, এটা থাকবে, এই নামগুলো থাকবে। কিন্তু একটা থাকলো ইডেন গার্লস ক্যাম্পাস, একটা ঢাকা ক্যাম্পাস, ঢাকা কলেজ ক্যাম্পাস, এভাবে করে ক্যাম্পাসগুলো থাকছে বলে এবং থাকবে বলে আমরা চিন্তায় রেখে অগ্রসর হচ্ছি। এদের আইডেন্টিটিকে আমরা নষ্ট করব না। জটিলতা আছে শিক্ষা ক্যাডারের শিক্ষকদের নিয়েও। সবচেয়ে বড় সমস্যা 7টি কলেজের 5টিতে রয়েছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় হলে তাদের পরিচয় কলেজ নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোনটি হবে? তাদেরকেও তো আমরা সরাতে পারছি না, সুতরাং তাদের আইডেন্টিটি নষ্ট করছি না। এটা বিলুপ্ত হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমাদেরকে ধরে নিতে হবে যে এরা আছে, এদের অবস্থানকে অস্বীকার করার কোনো উপায় নাই। বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে কাজ। আপাতত যে কোনো একজন অধ্যক্ষ প্রশাসক হিসেবে দেখভাল করবেন ক্লাস, পরীক্ষা ও ভর্তি সহ সার্বিক বিষয়। যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে ছিল এতদিন পর্যন্ত, এখন সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং মাস্টার্সে পড়াশোনা করছে, তারা কিন্তু এখনও ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। ওখান থেকেই তারা ডিগ্রি প্রাপ্ত হবে। সেই ডিগ্রি সার্টিফিকেটটা আগে কি ছিল, এখন কেমন হবে, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নামে থাকছে না আলাদা কোনো অবকাঠামো কিংবা কেন্দ্রীয় ক্যাম্পাস। ঢাকায় এমন কোনো জায়গা নেই যেখানে এই 7টা কলেজকে এক জায়গায় এনে আপনি আবার নতুন করে স্টাবলিশ করবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের নাম হতে পারে ছাত্র জনতার ঐক্য অথবা ন্যাশনাল আজাদি মুভমেন্ট। পাশাপাশি আরও কিছু নাম নিয়েও আলোচনা চলছে। নতুন এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 2 সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত। শুরুতে ছোট আকারের আহ্বায়ক কমিটি দিয়ে এপ্রিলেই যাত্রা শুরু করবেন তারা। নতুন প্ল্যাটফর্ম নিয়ে 2 উদ্যোক্তার ভাবনা জানাচ্ছেন শাকিল হাসান। জুলাই অভ্যুত্থান তরুণদের রাজনৈতিক ভাবনার জগতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। পুরনো কাঠামোকে ঝেড়ে ফেলে নতুন বন্দোবস্তের আলোচনা চলছে সেই আগস্ট থেকেই। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেপ্টেম্বরে তৈরি করেন জাতীয় নাগরিক কমিটি। এর প্রায় 6 মাস পর তাদের বড় অংশ মিলে তৈরি করেন রাজনৈতিক দল এনসিপি। সেখানে অবশ্য সবাই যাননি। যারা যাননি তাদের মধ্যে আন্দোলনের গুরুত্বপূর্ণ 2 নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত। দুজনেই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তাদের কাছেই জানতে চাই নতুন প্ল্যাটফর্ম তৈরির কারণ। একটা প্ল্যাটফর্মের অভাব আমাদের অনুভূত হচ্ছে, যে প্ল্যাটফর্মের আওতায় সবাই রাজনৈতিক শক্তিগুলোকে কমন কিছু মূলনীতির উপরে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা চালাবে, প্রেশার দিবে। ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস, ডিসিশন মেকিং এর জন্য যে গঠনতান্ত্রিক নিয়ম পদ্ধতি এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, এই কয়েকটা জায়গায় ক্লারিফিকেশনের জায়গায় আমি হতাশ হয়েছি, আমি স্যাটিসফাইড হতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি আর ওই নতুন পার্টিতে যুক্ত হইনি। ছাত্র শিবির থেকে উঠে আসা 2 নেতার সামনে জামায়াতে ইসলামীতে যাওয়ার সুযোগ থাকলেও তারা বেছে নিয়েছেন নতুন বন্দোবস্তকে। জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, সে পলিটিক্যাল ফিলোসফিটা মানে ইসলাম বেসড, কিন্তু আমরা এখানে সুনির্দিষ্ট ধর্মীয় কোনো আইডিওলজির উপরে দাঁড়িয়ে নেই। আমরা বরং সকল ধর্মের মতের পথের মানুষকে নিয়ে একটা মানে উদার মানবিক বাংলাদেশের মানে সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যের একটা ন্যায়সঙ্গত একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা মধ্যমপন্থী রাজনীতি করতে চাই। আমরা এটাকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। সেইখান থেকে যদি জনগণের রেসপন্স, চাহিদা, ডিমান্ড তৈরি হয় সেই আলোকে বলা যাবে, কিন্তু আমাদের প্রাইম ফোকাস কিন্তু এটা ভ্যানগার্ড হিসেবে কাজ করা। জুলাইয়ের যে স্পিরিট আছে এটার ভ্যানগার্ড হিসেবে কাজ করা। শুরুতে ছোট আকারে আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ করবে নতুন প্ল্যাটফর্মটি, পরে বাড়ানো হবে পরিসর। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকাতে খোঁজা হচ্ছে অফিস। সব জাতি ধর্মের জন্য উন্মুক্ত থাকবে নতুন এই প্ল্যাটফর্ম। শিবির করেছি আমরা, এটা যেমন একটা পরিচয়, এর চেয়েও বড় পরিচয় কিন্তু হলো আমরা এই অভ্যুত্থানে লড়াই অংশগ্রহণ করেছি। শিবিরও এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তা আমরা কিন্তু এই লড়াইয়ের সমস্ত পক্ষকে এঙ্গেজ করতে চাই। সেখানে আমি বলেছি প্রাইভেট ইউনিভার্সিটি, নারী, মাদ্রাসা, তারপরে শ্রমিক, দিনমজুর, ভিন্ন ধর্মাবলম্বী, শিবির, ছাত্রদল, সবার সাথে কিন্তু আমরা আলাপ করতেছি। আমাদের সাথে যারা এঙ্গেজ হওয়ার চেষ্টা করছে সবার কাছ থেকে মতামত নিচ্ছি। তো ওইখানে কিছু কিওয়ার্ড আসছে, যেমন ইনসাফ বা ন্যায্যতা বা জাস্টিস, এটা একটা। তারপরে হচ্ছে একটা কিওয়ার্ড আসছে আজাদি, আমরা যেই মানুষের মুক্তির বা স্বাধীনতার কথা বলছি সেটা।
দুর্বল হতে থাকা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতেই নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে বলে জানান উদ্যোক্তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঈদের পোশাক কেনা হয়ে গেছে অনেকের, এবার চাই মানানসই জুতা। উৎসবের আনন্দে পূর্ণতা আনতে পাদুকালয়ে জমেছে ভিড়। নতুন জামাকাপড়ের সঙ্গে মিলিয়ে অন্যতম এই অনুষঙ্গ কিনতে ব্যস্ত সবাই। রুচিশীল ব্যক্তিত্ব আভিজাত্য ফুটিয়ে তোলে পায়ের জুতা, এমনটাই ভাবেন ফ্যাশন সচেতনরা। ঈদ পোশাকের সাথে মানানসই জুতা স্যান্ডেলের প্রতি ঝোঁক থাকে সবার। ক্রেতা চাহিদার কারণেই নতুন নকশার পাদুকায় দোকানিরা সাজিয়েছেন বিপণী বিতান। রমজানের মাঝামাঝি জুতার দোকানগুলোও হয়ে ওঠে জমজমাট। এবার ঈদ কালেকশনে পুরুষদের জন্য স্যান্ডেলের পাশাপাশি রয়েছে স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল শো। দেখা যাবে পাঞ্জাবির সঙ্গে মানানসই বাহারি ডিজাইনের হাফ শো। আর নারীদের জন্য রয়েছে মিড হিল, হাই হিল সহ নানা ডিজাইনের চপ্পল, নাগরা। ব্যবসায়ীরা জানান, ক্রেতারা সৌন্দর্যের পাশাপাশি আরাম, টেকসই মান ও ট্রেন্ডি ফ্যাশনকে গুরুত্ব দিচ্ছেন। পাঞ্জাবি পায়জামার সাথে আমার কাছে অলওয়েজ ব্ল্যাক কালার লোফারটা ভালো লাগে। পাঞ্জাবির ক্ষেত্রে যে কোনো স্লিপারটা খুব ভালো মানায়। একটু এক্সক্লুসিভ ড্রেসের সাথে একটু হিলটা হলে ম্যাচ করে আর কি, ভালো লাগে। হিলস টাইপেরও দেখেছি, তারপর যেগুলো সেমি হিলের মধ্যে, ওইটার মধ্যে হচ্ছে আমরা যেটা কমফোর্টেবল বেশি ভালো লাগছে ওটাই নিয়ে নিয়েছি। আমার কাছে বেশি ভালো লাগছে এবার শুটা। লেডিস যে ফ্যান্সি হিল কালেকশন আছে, তারপর আপনার পাম শু কালেকশনের মধ্যে স্টোনের কালেকশনগুলো বেশি চাহিদা আমাদের, ডিমান্ডেবল। আর ছেলেদের যে লোফারগুলো আছে, হাফ লোফার, তারপর লেদারের চেলসি বুটগুলো আছে, এগুলো চলতেছে সমানুপাতিক। এবার নকশায় ভিন্নতার পাশাপাশি রঙেও এসেছে বৈচিত্র্য। গদবাঁধা কালো বা চকলেট রঙের জুতার পরিবর্তে হালকা শাইনি বা এন্টিক রং পাচ্ছে প্রাধান্য। মেয়েদের জুতা বা স্যান্ডেলের ক্ষেত্রে পাথর পুঁতির কাজের চাহিদাও বেশ। তবে পুরুষদের পছন্দের তালিকায় চামড়ার জুতাই শীর্ষে। বেসিক্যালি ক্যাজুয়াল ফর্মাল দুইটাই খুঁজতেছি, কারণ অফিসও করতে হয়, সেই সাথে ক্যাজুয়ালটা খুঁজতে হয়। স্নিকার্স হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই, কারণ হচ্ছে স্নিকার্স ডেইলি লাইফ ইউজ করা যায়, অফিসে ইউজ করা যায়। ডিজাইনের মধ্যে যে অ্যাডিডাস বা নাইকি যে ধরনের ডিজাইনগুলো করে থাকে অ্যাজ ইট ইজ। ঈদ উপলক্ষে মেইনলি হচ্ছে আমি একটু গর্জিয়াস ড্রেসগুলোর সাথে হচ্ছে শু টাইপ যে জুতোগুলো আছে ওগুলো একটু প্রেফার করি বেশি। জুতাটা তো আসলে প্রেফার করে ড্রেসের ওপর, যেই ড্রেসটার সাথে যে জুতাটা ম্যাচ হয় ওরকমই পরি। লেডিসের স্টোনের জুতাগুলো বেশি সেল হচ্ছে, কালারফুল ডিজাইনের কালারফুল জুতাগুলো আছে যেটা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারে। ঈদ মানেই আপাদমস্তক নতুনত্বের ছোঁয়া। উৎসবের ছাপ শুধু পোশাকে নয়, পাদুকায়ও বড্ড প্রয়োজন। তাই জুতা ব্যবসায়ীদের ব্যস্ততা থাকবে চাঁদ রাত পর্যন্ত। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2। দুপুরে কামরাঙ্গীরচরে দুটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন, তবে পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় একটি থেকে 50,000 এবং অন্যটি থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদকে সামনে রেখে সেমাইয়ের চাহিদা বাড়ে, কিন্তু নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের কারণে হুমকিতে পড়ে জনস্বাস্থ্য। জরিমানার বিষয়টি প্রতীকী উল্লেখ করে তিনি বলেন, কারখানা মালিকদের সচেতন করার চেষ্টা চলছে। জানানো হয়, রমজানের বাকি সময় চলবে এই অভিযান। ময়লা হাত পায়ে আছে, আমি তো অস্বীকার করি না, কিন্তু ময়লা আছে। আমি হইলো যাওয়ান্ন মেশিনের ওদিকে ছিলাম, ওদিক থেকে আয়া মানে এনে খারাইছি, খারাই আবার ওই কটা মাল মিললে আমি নেমে গেছি। আমরা সঠিকভাবে ব্যবসা করি, যতটুকু হয়তো এটা তো স্বয়ংক্রিয় মেশিনে তো করা সম্ভব না, এই কারণে হয়তো আমাদের একটু ধুলাবালি ময়লা থাকতেই পারে। চীনের নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাইওয়ান। সোমবার এসব ছবি ও ফুটেজ প্রকাশ করে তাদের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওতে দেখা যায় মহড়ায় অংশ নিয়েছে বেইজিংয়ের একাধিক রণতরী। তাইওয়ানের অভিযোগ, তাদের সীমান্তের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে মহড়া। এমনকি 54টি যুদ্ধবিমান ও ড্রোন তাদের সীমান্তের খুব কাছাকাছি পৌঁছেছে বলেও জানিয়েছে তারা। এদিকে এক বিবৃতিতে চীন দাবি করেছে, তাইওয়ানের প্রেসিডেন্ট ক্রমাগত চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার বার্তা দিচ্ছেন, সেই কারণেই নৌমহড়ার এই হুঁশিয়ারি। হন্ডুরাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছে। সোমবার দেশটির রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কিছু সময় পরে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, 14 জন যাত্রী, 3 জন ক্রু নিয়ে জেটস্ট্রিম এয়ারক্রাফট নামের এই বিমানটি যাত্রা শুরু করে।
কিছুক্ষণ পরেই উপকূল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় এটি। খবর পেয়ে উদ্ধার কাজে নামে জরুরি বিভাগ। বাকি যাত্রীরা গুরুতর আহত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখনো জানা যায়নি দুর্ঘটনার কারণ। যাত্রীদের মধ্যে মার্কিন ও ফরাসি নাগরিক ছিলেন। হতাহতদের মধ্যে 2 শিশুও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।